আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্ররা বিরোধে জড়িয়ে পড়েছে। বৈষম্য বিরোধী সংগঠনটি ভেঙে 25টি নতুন প্ল্যাটফর্ম গঠন করেছে ছাত্ররা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রথমে 65 জনের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। শেখ হাসিনা ইস্যুতে তাদের মধ্যে ছিল আকাশচুম্বী ঐক্য, বিচারপতির পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ, প্রশাসনের বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই সংগঠনটি ছাত্র আন্দোলন সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার পক্ষের শক্তি হিসাবে। প্রথম 2 মাসে নানা ইস্যুতে তারা সফল হয়েছিল। দ্বিমত বা ভাঙ্গন শুরু হলো রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ব্যর্থ হয়ে ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে সংগঠনটি। এরপরে প্রভাবশালী সংগঠনগুলোর সাথে তাদের বিরোধ চরমে পৌঁছে, যাদের সাথে তারা 1 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত 36 দিন একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছিল, তাদের সাথে বিরোধ এমন স্থানে পৌঁছেছে এখন তাদের সংগঠনটি অস্তিত্ব সংকটে পড়েছে। 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন হতে 25টি নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যেমন বিপ্লবী ছাত্র পরিষদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাবি কমিটি গঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির ছাত্র সমন্বয়করা বের হয়ে এই নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। 2রা অক্টোবর যারা পদত্যাগ করেছিল তারাই এই সংগঠনটি গঠন করে। 19 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ। গত 3 মাসে এরকম 13টি নতুন সংগঠন গড়ে উঠেছে। শুধু যে 25 ভাগে ভাগ হয়েছে তা কিন্তু নয়, শুরুতে অন্তকোন্দলে জড়িয়ে পড়েছে তারা এবং 4 মাসে 9 বার সংঘাতে জড়িয়ে পড়েছে তারা। যশোরের সমন্বয়ক পদ নিয়ে দ্বন্দ্বে এক গ্রুপ অন্য গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং পদত্যাগের হিড়িক লাগে। চট্টগ্রামেও ঠিক একই ইস্যুকে কেন্দ্র করে পদত্যাগের হিড়িক লাগে। 11 সেপ্টেম্বর নাটোরে, 13 সেপ্টেম্বর বগুড়ায় ও চাঁদপুরে একে অপরের মধ্যে হাতাহাতি হয়। 14 সেপ্টেম্বর বরগুনাতে, 16 সেপ্টেম্বর সাতক্ষীরায়, 14 নভেম্বর সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়। এক বৈঠকে উপদেষ্টা আসিফ ও নাহিদের উপস্থিতিতে সংগঠনটির প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে বলে জানানো হয়। এমনকি সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দল গঠনের কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু 8 নভেম্বর জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করে এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিভিন্ন জেলায় সফর শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একই গ্রুপ, এরা রাজনৈতিক দল গঠন ও নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে। এরই মধ্যে তারা 37টি জেলা কমিটি ঘোষণা করেছে। তারা দেশব্যাপী যখন সফর শুরু করলো তখন থেকেই তাদের সাথে ছাত্রদল ও বামপন্থীদের সাথে বিরোধ শুরু হয়। 10 সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় ছাত্রদলের বাধার অভিযোগ। রাজশাহী, নাটোর ও হবিগঞ্জের হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হয়েছে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পোস্টার লাগালে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে। 8 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটি গঠন করে। 12 আগস্ট ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি সংগঠনের কমিটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা একটি ফ্যাসিবাদ বিরোধী জোট গঠনের সিদ্ধান্ত নেয়, কিন্তু 4 মাসেও তা আলোর মুখ দেখেনি এবং তাদের দ্বিতীয় সভা হয় 25 নভেম্বর এবং এখানে উপস্থিত ছিল 19টি ছাত্র সংগঠন, যেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার, ছাত্রসহ বামপন্থীরা সকলে অংশ নিয়েছিল। কিন্তু 4 ডিসেম্বর সভায় ওই 29টি সংগঠনের 5টি অংশ নেয়নি। তারা হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামিক ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন। আরও এক ধাপ এগিয়ে ছাত্রদল ও বামপন্থী দলগুলো 5 ডিসেম্বর রাজধানীর কাটাবনে একটি হোটেলে বৈঠক করেছে।
28টি ছাত্র সংগঠন, কিন্তু তারা এই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে ডাকেনি। 26শে নভেম্বর জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এই সংগঠনটির মধ্যে অনৈক্য দেখা দিলে সেটা আর কার্যকর হয়নি। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির নিকট ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি 111 এর মতো ষড়যন্ত্রের ইঙ্গিত। 111-এ যেমন ছাত্রদের দিয়ে কিংস পার্টি গঠন করেছিল, বিএনপি মনে করে ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন তেমনই হতে পারে। বিএনপির হাইকমান্ডারের আশঙ্কা সরকার বৈষম্য বিরোধীদের সব রকমের সুবিধা দিয়ে যাচ্ছে, ছাত্র হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় সভা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে তারা। ফলে আগামী নির্বাচনে বিএনপির জন্য প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে তারা। রাষ্ট্রপতির পদত্যাগ ও রাজনৈতিক দলের নিষিদ্ধ নিয়ে বিরোধিতা করলে বৈষম্য বিরোধী ছাত্ররা বিএনপির অনেক সিনিয়র নেতাকে নিয়ে মন্তব্য করেন বা সমালোচনা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে অন্য ছাত্র সংগঠনের চেয়ে শিবিরের সখ্যতা অনেক বেশি। বিষয়টি নিয়ে প্রথম থেকে বামপন্থী ছাত্ররা আপত্তি জানিয়েছিল। এ কারণে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রামে বিরোধ চরমে পৌঁছেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি করা নিয়ে আপত্তি থাকলেও বৈষম্য বিরোধীদের জন্য তারা প্রকাশ্যে রাজনীতি করছে। এ সকল কারণে ছাত্রদলসহ 28টি ছাত্র সংগঠন সরাসরি তাদের বিরুদ্ধে চলে গেছে। শিবিরকে বাদ না দিলে একা একাই লড়তে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিকে। সেক্ষেত্রে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো আরও কঠোর হতে পারে। ছাত্রদল সহ 28টি ছাত্র সংগঠনের সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবিরকে না ডাকার পেছনে দুটি কারণ আছে। এক, আস্থার সংকট ও ছাত্র প্রতিনিধিত্বে একচেটিয়া উপস্থিতি সহ বিভাজনের অভিযোগ আনা হয়। প্রধান উপদেষ্টা যখন জাতীয় ঐক্যের জন্য বৈঠক করে ছাত্রদেরকে নিয়ে, সেখানে শুধু কেন বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটির সদস্যদেরকে ডাকা হলো, তার ব্যাখ্যা ছাত্র সংগঠনের কোনো নেতা এবং সরকারের পক্ষ থেকে কেউ দিতে পারেনি। কাটাবনের ওই সভায় 28টি ছাত্র সংগঠনের সকলে এই সিদ্ধান্ত উপনীত হয় যে সরকার ছাত্র সংগঠন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিকে বোঝায় এবং উপদেষ্টারা অন্য কোনো ছাত্র সংগঠনকে কোনো ধরনের সুবিধা দিতে চান না। ছাত্র সংসদ নির্বাচনের সময় নিয়েও মতানৈক্য দেখা দিয়েছে। এই যেটুকু বললাম আমি ইনফরমেশন কালেক্ট করেছি, আপনারা শুনলেন। এখন বুঝতেছেনই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কী অবস্থা এখন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।